সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আগুন কলেজ থেকে 3 দিনের ছুটি নিয়েছে। একদিন তো অনুমতি ব্যতীত ছুটি কাটিয়েছে জ্বরের জন্য। মিনার কথায় আরও 2 দিন বাড়িতে ছুটি নিয়েছে। যদিও আগুন এখন মোটামুটি সুস্থ, শুধু রাতে অল্প জ্বর ছিল। এতেই মিনা অস্থির হয়ে ছেলেকে 2 দিন বাড়িয়ে 3 দিনের ছুটির জন্য অ্যাপ্লিকেশন করালেন। আজকে একটি বিশেষ দিন, সে কথা স্মরণ হতেই আগুনও মায়ের কথায় রাজি হয়ে গিয়েছে। এদিকে মোম তো একজন আছেই। আগুন বলেছে সে ঠিক আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মোম মানতে নারাজ। তার এক কথা, অল্প জ্বরই বা থাকবে কেন, সেজন্য ডাক্তার যেই টেস্টগুলো দিয়েছেন সেগুলো এখন করাতে হবে। আর মিনা ও মোমের কথায় সায় জানিয়েছেন। অগত্যা আগুন বাধ্য হয়ে মোমকে সাথে নিয়ে পরিচিত এক হসপিটালে টেস্টগুলো করানোর জন্য চলে গেল। সেখানে আগুনের চেনা জানা ভালো একজন ডক্টর আছে। মোম বোরকা পরেছে, চোখ ছাড়া আর আপাদ মস্তক বোরকার আড়ালে ঢাকা। আগুন নিজের গাড়িতে করেই এসেছে। মোমকে সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিল। নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। মোম এটা সেটা বলছে আর আগুন চুপ করে শুনছে। আগুন ড্রাইভিং করার পাশাপাশি মুখোশের আড়ালে থাকা মোমের ক্ষুদ্র আদল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কল্পনা করছে কিভাবে তার পিচ্চি বউ চিকন পাতলা অধরজোড়া নেড়ে নেড়ে তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছে। হসপিটালে পৌঁছে গেটের বাইরে দাঁড়িয়ে পার্ক করে মোমের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আগুন। মোম মাথা এদিক ওদিক ঘুরিয়ে চক্ষু জোড়া দিয়ে অবলোকন করছে হসপিটালের পরিবেশ। হসপিটালে তেমন ভিড় নেই, স্বল্প মানুষের সমাগম। মানুষগুলোকে পেছনে ফেলে তারা সম্মুখের দিকে এগিয়ে গেল। একতলার বাম দিকের কর্নারের কক্ষের সামনে এসে থামলো আগুন। ভেতরের কাঙ্ক্ষিত মানুষটি ছাড়াও অন্য 2 জন লোক দেখা যাচ্ছে। আগুন দরজায় নক করলো না। দরজার বাইরে কিছুটা সাইড ঘেঁষে মোমকে সাথে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোক 2 জন চলে গেলে আগুন দরজায় নক করলো। ভরাট স্বরে বলে উঠল, কারো গলার আওয়াজ শুনে কক্ষের মধ্যে সুন্দর ডিজাইনের কারুকাজ করা চেয়ারে বসে থাকা ডক্টর আশানুর মাথা উঠিয়ে নজর রাখলো দরজায়। চেনা পরিচিত মুখবয়ব দেখে চোখ দুটো চকচক করে উঠল। বসা হতে উঠে খুশিতে গদগদ হয়ে বলে, আগুন, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছিস? আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে, তার পেছনে মোম। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশানুর কাছে এগিয়ে এসে গমগম গলায় বলল, শালা, আমার চেম্বারে আসতে হলে তোকে আবার পারমিশন নিতে হবে নাকি? ঝড়ের গতিতে ঢুকে যাবি, কোনো সমস্যা নেই। আগুন গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে না আসলে ভেতরে আসবে কিভাবে? আশানুর সরে দাঁড়ায়। আগুন মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোমকে দেখে আশানুর ভ্রু কুঁচকে ফেললো, কিছু বলল না। ভদ্রতার সূচক চেয়ারে বসতে বলে নিজেও গিয়ে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসে পড়ল। আগুন মোমকে চেয়ারে টেনে বসিয়ে পাশের চেয়ারটাই নিজে বসলো। আশানুর মুচকি হেসে বলল, কি খাবি বল, চা নাকি কফি, সাথে অন্য কিছু? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা একটা ফাইল আশানুরের দিকে এগিয়ে দিল। রাশভারী কণ্ঠে বলল, কিছু খাবো না, জ্বর এসেছিল 2 দিন আগে। ফ্যামিলি ডক্টর বলেছেন এই টেস্টগুলো করিয়ে নিতে। যদি আমার মনে হয় টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই, তবুও তুই একবার চেক করে জানা। সে না হয় দেখছি, তাই বলে কিছু খাবি না, খালি মুখেই চলে যাবি? তুইও কলেজ নিয়ে ব্যস্ত থাকিস, আমিও হসপিটাল নিয়ে। বন্ধুরা মিলে যে কিছু সময় আড্ডা দিব, সেই সময়টুকুও নেই। 1 কাপ কফি অন্তত খেয়ে যা। আগুন বিরক্ত দৃষ্টিতে তাকায় আশানুরের দিকে। আশানুর নিজেই একজনকে ফোন করে 1 কাপ কফি, 1 গ্লাস জুস আর বিস্কুট দিয়ে যেতে বলল। মমির দিকে চেয়ে হাসি মুখে বলল, এটা কি তোর বোন নাকি? বাহ, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আগে তো এতটা ফর্সা ছিল না, গায়ের রং শ্যামবর্ণের ছিল, আর এখন দুধে আলতা গায়ের রং। বলেই হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। পুনরায় বলল, বাল, মেয়েদের সুন্দর হওয়ার জন্য কত রকমের প্রোডাক্ট বের হয়েছে রে। এইসব মেখেই তো মেয়েরা ময়দা সুন্দরী হয়। তুই আবার ভাবিস না তোর বোনকে মিন করে কিছু বলেছি, আমি বাকি মেয়েদের উদ্দেশ্য করে বললাম আর কি। তা ময়ূরী, কেমন আছো তুমি? পড়াশুনো ঠিকঠাক চলছে তো? পড়া নিয়ে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানাতে পারো। আমি যেহেতু একজন ডক্টর, আশা করি তোমার অনেক হেল্প হবে। আগুন এতক্ষণ চোয়াল শক্ত করে আশানুরের কথাগুলো শুনল। আশানুর থামতেই টেবিলের উপর বলিষ্ঠ হাতে কিছুটা জোরেই থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, আর একটা যদি আজের কথা বলিস, তাহলে গরম কফি তোর মুখে ঢেলে দেব।
আশানুর হকচকিয়ে যায়। মোমো কিঞ্চিত ভয় পেল। আশানুর ব্যগ্র কণ্ঠে বলল, রেগে যাচ্ছিস কেন? ওহো, তোর বোনকে ফোন করতে বলায় রাগ করেছিস? আরে এতে রাগ করার কি আছে? তোর বোন মানে তো আমারও বোন। আগুন গলা ছেড়ে চিৎকার করে উঠল। শাট আপ। আর একবার ওকে আমার বোন বললে তোর শ্বাস নালে চেপে ধরবো। আশানুর শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভাই প্লিজ তুই শান্ত হ, এটা হসপিটাল, এখানে আমার একটা রেপুটেশন আছে, এভাবে চিৎকার করে আমার ইমেজ খারাপ করিস না। আগুন দমে গেল। মোমকে এক পলক দেখে শান্ত কণ্ঠে বলল, তোকে যেটা বললাম সেই কাজটা কর। আশানুর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বোন না হলেও ওকে। আগুন ভাবলেশীন গলায় বলল। তোর ভাবি। আশানুরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বলে, হোয়াট? আমার তো কোনো ভাই নেই, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে ভাবি আসবে কোথা থেকে? আগুনের মেজাজ খারাপ হলো। চিবিয়ে চিবিয়ে বলল, এই তুই ডিএমসিতে চান্স পেয়েছিলি কিভাবে? আর ডাক্তারি পাস করেছিস কিভাবে? নাকি ঘুষ দিয়ে চান্স পেয়েছিলি? ফুঁসে ওঠে আশানুর। ভাব নিয়ে কমকমে গলায় বলল, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তবেই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, বুঝেছিস? তাহলে গাধার মতো কথা বলিস কেন? তোর ভাইয়ের বউ কিংবা অন্য কারোর বউকে নিয়ে আমি হসপিটালে আসবো, এই তোর বুদ্ধি? ছাগল জানে কোথাকার। আশানুর চুপসে গেল। পর মুহূর্তে মোমের দিকে বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, তার মানে এটা তোর বোন নয়, বউ? তুই বিয়ে করে ফেলেছিস, তবুও একবার আমাকে জানালি না, গোপন রাখলি, কেন রাখলি? তপ্ত নিঃশ্বাস ছাড়লো আগুন। কণ্ঠ খাদে এনে বলল, বলার সুযোগ পাইনি তাই বলিনি। ভেবেছিলাম বড় করে বউ ভাতের আয়োজন করে সবাইকে বলবো। এর ফাঁকে তোকে একবার জানাতে চেয়েছিলাম, ব্যস্ততার হয়ে ওঠেনি, সেজন্য জানাতে পারিনি। আশানুর ঠোঁট উল্টে অভিমানী গলায় বলল, সে যাই হোক, এসব তোর বাহানা, সত্যিকারের বন্ধু মনে করলে সময় করেও ঠিক বলতি। আগুন বিরক্ত কণ্ঠে বলল, টেস্টগুলো কি করবি নাকি চলে যাব? ওদের কথার মাঝে একজন লোক এসে কফি জুস দিয়ে গেল। আগুন কফি খেলেও মোম কিছু খায়নি। জুসটা বিশেষ করে মোমের জন্য অর্ডার করেছিল আশানুর। আশানুর আর আগুন পুরনো বন্ধু, স্কুল লাইফ থেকে পরিচয়, খুব ভালো বন্ধুত্ব ওদের দুজনের মধ্যে। আগুন তেমন কিছু শেয়ার না করলেও আশানুর তার জীবনের বেশিরভাগ অনেক কথাই আগুনের সাথে শেয়ার করে। এই যে আশানুর বিয়ে করেছে, তার বউ আফিফা গরিব ঘরের মেয়ে বলে তার মা আফিফাকে ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না। তখন বিষয়টা আগুনকে বললে সে আশানুরের মাকে রাজি করায়। আশানুর আফিফাকে খুব পছন্দ করত, আফিফাও তাকে পছন্দ করত, তবে মুখ ফুটে কখনো বলেনি, কারণ সে গরিব ঘরের মেয়ে। আশানুর যে স্কুলে পড়াশোনা করেছে সেই একই স্কুলে আফিফাও পড়াশোনা করত। তবে আশানুর যখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ে তখন আফিফা এসে তাদের সাথে একই ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়। প্রথম দেখাতেই আফিফার শ্যামলাটে মুখশ্রীর মায়ায় পড়ে গিয়েছিল। আফিফাকেও প্রপোজ করলে সে প্রথমে মানতে চায়নি, পরে ঠিকই রাজি হয়েছিল। তাদের সে ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজ 1 বছর হলো। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার বছর খানিকের মধ্যে বিয়ে করে নেয়, যার 80% ক্রেডিট আগুনের। আগুন থমকে পুনরায় বলল, উত্তর দিচ্ছিস না কেন? টেস্টগুলো করবি? জ্বর যেহেতু এখন নেই আর তোকেও অনেক ফিট লাগছে, তাই আমার মনে হয় রেস্টগুলো না করলেও চলবেই। আগুন মোমের দিকে তাকায়। মোম ইশারায় বোঝালো টেস্ট করাতে হবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। ফিজেল হেসে বলল, ভাই আমার বউ টেস্ট না করে আমাকে যেতে দিবে না, তুই আর দেরি করিস না, জলদি টেস্টগুলো করিয়ে দে। এভাবে বারবার বউ বলায় মোমের লজ্জা লাগছে। মোম মাথা নিচু করে বসে রইল। আশানুর ঠোঁট টিপে হাসে। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, চল আমার সাথে অন্য রুমে। মোমো উঠে দাঁড়ালো। আগুনের সঙ্গে যেতে চাইল। আশানুর বাধা প্রয়োগ করলো। মুচকি হেসে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আগুনের বউ, কিছু মনে করো না কেমন? আজকে তো বেশি কথা বলতে পারলাম না, আমাদের বাসায় আগুনকে নিয়ে একদিন যেও, সেদিন তোমার সাথে অনেক গল্প করব। আর শোন, তোমাকে সাথে আসতে হবে না, তুমি এখানেই বসো, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসবো। মোম জবাব না দিয়ে আগুনের দিকে তাকায়। আগুন বলল, তুমি থাকো, আমরা যাচ্ছি। মোম মেনে নিল। আগুন চলে যায় আশানুরের সাথে। যেতে যেতে আশানুর চনমনে কণ্ঠে জানতে চাইল, ভাবির নাম কি রে? সুন্দর, তোর নামের সাথে মিল আছে বল। আগুন কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আশানুর নিজেই বলল,
তোর বউয়ের মুখটা দেখতে পারলাম না। সময় করে একদিন আমাদের বাসায় আসিস, বাবা মা অনেক খুশি হবেন। তুই বিয়ে করেছিস শুনলে আফিফা মমকে দেখার জন্য বায়না শুরু করে দিবে। তাই বলছিলাম কি, মমকে সাথে নিয়ে আমাদের বাসায় এসে একবার ঘুরে যাস। আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, যাব। শুনলাম তোর বোন নাকি কিছুদিন আগে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সে ঠিক আছে? আফিফা একদম ঠিক আছে। তাছাড়া ও গুরুতর আহত হয়নি। রিক্সা থেকে নামতে গিয়ে হাঁটুতে কিঞ্চিত ব্যথা পেয়েছিল, হাঁটুর চামড়া কিছুটা ছিলে গিয়েছে, এখন ঠিক আছে। সময়টা দুপুরের কাছাকাছি, তবুও যেদি সূর্য যেন মাথার উপরে আড়াআড়িভাবে বসে আছে। খড়খড়ে রোদে বাতাসের ছিটে ফোঁটা নেই বললেই চলে। প্রচণ্ড গরমে মোম ঘেমে উঠেছে, তার উপর গায়ে বোরকা জড়ানো। আগুনও ঘেমে গিয়েছে, অথচ কাঠখোট্টা রোদের মধ্যে দুই নরনারী স্থির হয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করে এই রৌদ্রোজ্জ্বল রাস্তায় দাঁড়ায়নি, দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ তাদের সম্মুখে নাইমা দাঁড়িয়ে আছে। আগুনের টেস্টগুলো করিয়ে আশানুরের সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারা বেরিয়ে এসেছে। আশানুর বলেছে আজকে টেস্টের রিপোর্টগুলো দিতে পারবে না, সে একটু ব্যস্ত আছে, জানিয়েছে দুদিন পর দিবে। রিপোর্টে কি এসেছে জানার জন্য মোমের মন ছটফট করলো। আগুনের তেমন কোনো ভাবান্তর হলো না। আগুনের কাছে মনে হয়েছে অযথা টেস্টগুলো করিয়েছে। আগুন আশাবাদী রিপোর্টগুলো পজিটিভই আসবে। আশানুর থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এসে যখন গাড়িতে উঠতে যাবে, তখনই কোথা থেকে নাইমা ওদের সামনে চলে আসে। নাইমাকে দেখে আগুন বুকে দুহাত গুজে শটান হয়ে দাঁড়ায়, ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগুনের পাশে মোম দাঁড়ানো। আগুন ভাবছে একটা মেয়ে ঠিক কোন লেভেলের বেহায়া হলে সেদিন এত কিছু বলার পর, সুন্দরভাবে সব কিছু বোঝানোর পরও আবার তার নিকট বারবার ফিরে আসে, যে তাকে 2 পয়সার মূল্য দেয় না। নাইমা আজকে হসপিটালে যায়নি। ও ঠিক করেছে আগুনের সাথে আরেকবার কথা বলবে, আগুনকে বুঝিয়ে বলবে যেন আগুনের বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। সেজন্য সকাল থেকে আগুনের বাসার বাইরে অপেক্ষা করছিল। যখন আগুন মোম বেরিয়েছে, নাইমা ওদের পিছু পিছু আশানুরের হসপিটাল পর্যন্ত এসে পড়েছে। বোরকা পরিহিত রমণীকে দেখে নাইমা বুঝতে পেরেছে এটাই হয়তো আগুনের বউ, কারণ আগুনের বোন এত ফর্সা না। আর আগুন অন্য কোনো মেয়েকে সাথে নিয়ে কোথাও বের হওয়ার মতো মানুষ সে নয়। নাইমা হসপিটালের ভেতরে প্রবেশ করেনি। হসপিটালের মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আগুনের ফিরে আসার জন্য প্রতীক্ষা করছিল। ওরা আসতে একদম আগুনের সামনে এসে দাঁড়ায়। নাইমার চোখ দুটো কিঞ্চিত লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ফর্সা বলে কান্নার জন্য আরও সূর্যের প্রখর উত্তাপে মুখশ্রী হালকা রক্তিম আভা ফুটে উঠেছে। নাইমা মোমের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। মোমকে দেখে বুকের ভেতর ক্ষতটা তাজা হয়ে উঠেছে। তীব্র ক্ষোভ মাথা নাড়া দিয়ে চলেছে সমান তালে। নাইমার বুক জ্বলছে, ভালোবাসা হারানোর আগুন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে এক্ষুনি নিজের হাতে খুন করতে। এই মেয়েটার জন্যই আজও আগুনকে পায়নি। অসভ্য মেয়েটা না থাকলে আগুন কাকে বিয়ে করত? অবশ্যই নাইমাকে করত। এই মেয়েটার জন্যই আগুন ওকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে। এখন নাইমা যা বলবে তাতে যদি আগুন রাজি হয় তাহলে তো ভালো, নয়তো এই মেয়েটাকে নাইমা ছাড়বে না, কিছুতেই না। মোমের থেকে দৃষ্টি সরিয়ে নাইমা আগুনের দিকে তাকায়। শুষ্ক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, আমার তোকে কিছু বলার আছে। আগুন ভাবলেশীন গলায় জবাব দিল, আমার তোর কথা শোনা বিন্দুমাত্র ইচ্ছা নেই। ফুঁসে ওঠে নাইমা, ঝাঁঝালো গলায় বলল, ইচ্ছে নেই মানে কি? হ্যাঁ, ইচ্ছে না থাকলেও তোকে শুনতে হবে। আগুন ভ্রুকুচকে চেয়ে বেশ দাম্ভিক ভাবে চওড়া গলায় বলে, কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস? কোনো হুঁশ আছে? আমি আগুন শিকদার, নিজেরটা ছাড়া অন্য কোনো মসজিদে চলি না। এটা তো তুই খুব ভালো করে জানিস, তবুও জেদ খাটাতে চলে এসছিস। নাইমার চোখ দুটো টলমল করছে। চুপ করে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল গালে। তুরন্ত হাত দিয়ে গাল মুছে নিল। রাশভারী গলায় বলল, জেদ খাটাতে আসিনি, শুধু কয়েকটা কথা বলতে এসেছি। যেখানে তোর একটা কথা শুনতে আমি ইচ্ছুক নই, সেখানে কয়েকটা কথা বলতে চাস? কথাগুলো বলেই আমি চলে যাব। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বল, তাড়াতাড়ি বলিস, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। নাইমা বার কয়েক ঢোক গিলে শীতল গলায় বলল, আচ্ছা আগুন, সত্যি করে বলতো, আমি কি দেখতে খুব খারাপ? পাশে দাঁড়ানো মেয়েটা নিশ্চয়ই তোর বউ। আমার দিকে ভালো করে তাকিয়ে বলতো, ওর থেকে কি আমি কম সুন্দরী, নাকি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? তোর বইয়ের মধ্যে যা আছে আমার মধ্যে তো তাই আছে।
তাহলে কেন আমাকে রেখে এই মেয়েটাকে বিয়ে করলি? কি নেই আমার মধ্যে বল, কি নেই আমার মধ্যে যা এই মেয়েটার মধ্যে আছে? শেষের কথাটা চিৎকার করে বলে ডুকরে কেঁদে উঠল নাইমা। এগিয়ে এসে আগুনের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আগুনের হাতের সাথে নাইমার শরীর কিঞ্চিত স্পর্শ লাগে। আগুন ছিটকে দূরে সরে দাঁড়ায়। নাইমা তাচ্ছিল্য হাসে। আগুনের চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে উঠল, তুই কি অনুভব করতে পারছিস না আমার বুকের জ্বালা? তুই কি শুনতে পারছিস না আমার হৃদয়ের ব্যাকুলতা? তুই কি উপলব্ধি করতে পারছিস না আমার মনের সূক্ষ্ম ব্যথা? এতটা পাষাণ হোস না আগুন, এতটা পাষাণ হোস না। আমি সহ্য করতে পারছি না রে, বিশ্বাস কর, পারছি না সহ্য করতে। তুই এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নে প্লিজ। শুধু আমাকে ভালোবাসা দে। তোর নামের পাশে অশুভ মেয়েটার নাম কেটে আমার নামটা জুড়ে দে। আগুন বিরক্ত হলো। ঘুরে ফিরে আবার সেই এক কথা। মোম যেন নীরব ভূমিকা পালন করছে, কিছুই বলছে না। চুপ করে দুজনের কথাগুলো শ্রবণ করছে। আগুনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চোয়াল দয় শক্ত হয়ে উঠেছে। রাগ হচ্ছে খুব। রাগে ফর্সা মুখশ্রী রক্তিম আভা ফুটে উঠেছে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লিমিট ক্রস করিস না নাইমা, তোকে বারবার ওয়ার্নিং দিয়েছে, তবুও একই কাজ বারবার করছিস। এখন তো অলরেডি নিজের লিমিট ক্রস করে ফেলেছিস। মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করি না, ওই টাইপের ছেলেদের মতো হতে পারিনি এখনো, সেই জন্য কিছু বললাম না। নয়তো আমার বউকে আমার সামনে দাঁড়িয়ে অসভ্য বলার স্পর্ধ দেখানোর জন্য মিনিমাম গুনে গুনে তোকে 4টা থাপ্পড় মারা উচিত ছিল আমার। ফার্দার যদি মমকিনে আরেকটা বাজে কথা বলিস তাহলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। বন্ধুত্বের খাতিরে ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার রাগ এখনো দেখিস নি। তোকে তো বলেছিলাম আমার সামনে আর আসবি না। আজকে আবারও বলছি, ভালো করে তোর এই বিকৃত মস্তিষ্কে ঢুকিয়ে নে। আমি আমার সহধর্মিনী মমকে নিয়ে খুব খুশি। আগুনের অস্তিত্ব জোরে শুধুই মমের বসবাস, যেটা সারা জীবন থাকবে। তোর মতো কুৎসিত মনে অধিকারী নারী কখনোই আগুনের সংস্পর্শে আসতে পারবে না। আর কি বললি, মমের জন্য তোকে রিজেক্ট করেছে? লাইক সিরিয়াসলি? তোর কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে। মমের সাথে বিয়ে না হলেও তোকে আমি কখনোই বিয়ে করতাম না। তোকে তো আমি প্রেমিকার নজরে দেখিনি, তাহলে বিয়ের প্রশ্ন আসছে কোত্থেকে? অন্য কাউকে বিয়ে করলেও অন্তত তোকে বিয়ে কখনোই করতাম না। তোকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিছু না। তবে আজকের পর তোকে আমার বন্ধু ভাবতেও রুচিতে বাঁধবে, এটা আগুন শিকদারের কথা। আর লাস্ট কথা হলো, তোর যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর কখনো আমার সামনে আসবি না। মম, রাস্তায় দাঁড়িয়ে যে মেয়েটার সাথে বলেই মোমকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ির স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে প্রস্থান করলো। নাইমা প্রখর রোদে রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে ভারাক্রান্ত মন নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আগুনের ছুটন্ত গাড়ির দিকে। মোম গাড়ির সিটে মাথা হেলিয়ে চুপ করে বসে আছে। ওর চোখ দুটো বন্ধ। নাইমার বলা একের পর এক কথাগুলো স্মরণ করতে লাগলো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে। ওসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো ভিজে উঠেছে টেরি পেল না। আগুন ড্রাইভিং করায় মনোযোগ দিলেও তার ধ্যান মোমতে আবদ্ধ। ভ্রুকুচকে তাকিয়ে আছে মোমের দিকে। মোমের নিশ্চুপতা আগুন মেনে নিতে পারছে না। আগুন ভেবেছিল মোম তাকে নাইমার ব্যাপারে জিজ্ঞেস করবে। মেয়েটা কে, কেন তখন ওই সব অদ্ভুত কথাবার্তা বলছিল? তার সাথে আগুনের কি সম্পর্ক? মেয়েটা যে আগুনকে ভালোবাসে, আগুনও তাকে ভালোবাসে কিনা, এসব প্রশ্ন করে করে আগুনের কান ঝালাপালা করে দেবে। কিন্তু না, মোম তো কিছুই বলছে না। আগুন হতাশ হলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাঝ রাস্তায় একটু গাড়ির সাইডে দাঁড় করালো। মোম তখনও আগের মতোই বসা। আগুন সিট বেল্ট খুলে মোমের উপর ঝুঁকে আসে। হাত বাড়িয়ে মোমের নেকআপ খুলে দেয়। গাড়ির ছোট জানালাগুলো বন্ধ, তবে মোমের সিটের পাশের জানালা খোলা ছিল। আগুন জানালাটা বন্ধ করে দিল। মুখ উন্মুক্ত হতেই মোম চমকে ওঠে। চকিতে তাকায় আগুনের দিকে। মোমের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার ছাপে স্পষ্ট। আগুন একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে ডাকলো। মোম নিশ্চুপ। আগুনের মেজাজ খারাপ হচ্ছে। বউ অভিমান করলে এসব লেম ইমোশনাল কথাবার্তা অথবা মিষ্টি মিষ্টি কথা বলে বউয়ের অভিমান ভাঙানো তার ব্যক্তিত্বের সাথে যায় না। আর কারণ ছাড়াই অযথা অভিমান করলে তো মেজাজ পুরো তুঙ্গে উঠে যাওয়ারই কথা। আগুনের কথা হলো বউকে ভালোবাসবো গোপনে, ভালোবাসার হৃদয় মাঝে লালন করে কাজের মাধ্যমে সেটা প্রকাশ করব। বউকে ভালোবাসি ভালোবাসি বলে বলে মুখে ফেনা তোলার কি আছে? ভালোবাসা গোপনীয়ভাবেই সুন্দর।
আগুন মোমের সিট বেল্টটা খুলে ফেললো, নিজের সিটে বসে দুহাতে মোমের কোমর পেঁচিয়ে ধরে এক টানে নিজের কোলে বসিয়ে দিল। মোম হকচকিয়ে যায়, এক হাতে আগুনের গলা জড়িয়ে ধরলো, অপর হাত কাঁধে রেখে আগুনের শার্ট খামচে ধরেছে। আগুন কিছু না বলে মোমের ঠোঁটে একটা ভেজা চুমু খেলো। মোম মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। আগুন মোমের থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করলো। মোম আগুনের দিকে তাকালো না, তার চোখ জোড়া আগুনের শার্টের কলারির উপর নিবদ্ধ। আগুন তপ্ত শ্বাস ছেড়ে শীতল গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে যে মেয়েটার সাথে কথা হলো, ওর নাম নাইমা। মনে আছে একদিন একটা মেয়ে আমাদের বাসায় এসেছিল? তখন তোমাকে রুমে থাকতে বলেছিলাম, রুম থেকে বের হতে নিষেধ করেছিলাম। তোমাকে তো তখন ওর নাম সহ আমাদের বন্ধুত্বের কথাও জানিয়েছিলাম। এই সেই নাইমা। নাইমা আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, কিন্তু তাকে নিয়ে আমি কখনো এরকম কিছু ভাবতাম না। আর এখন তো নাইমাকে দেখলে বিরক্ত লাগে। আশা করি তখন আমাদের কথা শুনে বুঝতে পেরেছ নাইমা আমাকে পছন্দ করলেও আমি তাকে করি না। মোম মনোযোগ দিয়ে আগুনের কথাগুলো শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আগুন ভারিক্কি গলায় পুনরায় বলল, তুমি যদি নাইমাকে নিয়ে জেলাস ফিল করো তাহলে ঠিক আছে, বিষয়টা আমাকে মন থেকে তৃপ্তিদায়ক আনন্দ দিবে। কিন্তু তুমি যদি আমাকে নিয়ে নাইমাকে ঘিরে আলতু ফালতু চিন্তা করে সন্দেহ করো, আমাকে ভুল বুঝো। প্রথমবার ভালো করে বুঝিয়ে বলবো, ইভেন এখনো সমান তালে বুঝিয়ে যাচ্ছে যে নাইমার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দিয়ে সবটা ক্লিয়ার করার চেষ্টা করব। তবুও চুপ করে থেকো না। তোমার নিশ্চুপ থাকা আমার রাগ আরও বাড়িয়ে দিয়েছে। আমি ইগনোর করলে সেটা তুমি সহ্য করতে পারবে না। আমি একবার কারো থেকে মুখ ফেরালে দ্বিতীয়বার আর তার থেকে ফিরেও তাকাই না। তাই বলছে, সহজ হও আমার সাথে, কথা বলো। মোম আতকে উঠল, নাক টেনে টলমল চোখে আগুনের মুখের দিকে তাকায়, কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে ভুল বুঝছি না। নাইমা আপনাকে বারবার ভালোবাসি বলে শুনতে আমার খারাপ লেগেছে। উনি কেন আপনাকে ভালোবাসি বলবে? আপনি আর ওই নাইমার সাথে কথা বলবেন না। আগুন ঠোঁট কামড়ে হাসে, শান্ত কণ্ঠে শুধালো, আচ্ছা আর কথা বলবো না। তা নাইমা ভালোবাসি না বললে আর কে বলবে? মোম মায়া ভরা নয়নে চেয়ে সরল গলায় জবাব দিল, আমি বলবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠল, রাশভারী কণ্ঠে বলে, তাহলে বলো। কি বলবো? ভালোবাসার কথা। মোমের গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল, চোখ দুটো খিসে বন্ধ করে নিল। আগুন মুচকি হাসল, উত্তপ্ত উষ্ণ ঠোঁট জোড়া এগিয়ে মোমের থুতনিতে চুমু খেলো। মোম ফট করে চোখ খুলে তাকায়। আগুন মোমের নাকে নাক ঘষে বলল, যাও তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। মোম শুনল না, আগুনের কোল থেকে নামলো না, বরং মাথাটা ঢুকিয়ে দিল আগুনের প্রশস্ত বুকে। গলায় মুখ ডুবিয়ে চুপ করে বসে রইল। আগুন তাড়া দিয়ে বলল, ড্রাইভিং করবো তো মোম, তোমার সিটে গিয়ে বসো। মোম তবুও গেল না। আগুন দুষ্টু হেসে বলে উঠল, গাড়িতে রোমান্স করে ইচ্ছে আছে নাকি? আমার কোনো সমস্যা নেই, তবে তুমি লজ্জা পাবে না তো? মোম এবারও নিশ্চুপ, শুধু আগুনের বুকে আলতো করে নরম হাতে আঘাত করলো। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোমের মাথায় চুমু দিয়ে গাড়ি স্টার্ট দিল, জোর করে আবার বউকে বুক থেকে সরিয়ে দিল না। গাড়ির স্পিড স্লো করে এক হাতে ড্রাইভ করছে, অপর হাতে মোমকে বুকে আগলে রেখেছে। মোমের খুব ভয় করছে, আগুনকে হারিয়ে ফেলার ভয়। মোম দেবে না, কাউকে দেবে না তার মাস্টার মশাইকে নিয়ে যেতে। মোম আরও শক্ত করে আগুনকে জড়িয়ে ধরলো, প্রশস্ত বক্ষে মাথা রেখে চুপ করে শুনতে থাকলো আগুনের বুকের ধকধক। একা একা জীবন কাটে, মনের মানুষ নাই, বল কোথায় গেলে তারে আমি পাই। এত সাধের জীবন আমার যাবে কি বৃথায়, বল কোথায় গেলে তারে আমি পাই। আরে মনের মানুষ নাই, এই অন্তর পুরে ছাই, ভালোবেসে এই আমারে আদর দিবে কে, বড় ভাই পায়ে পড়ি রে, মেলা থেকে বহু এনে দে, ও বড় ভাই পায়ে পড়ি রে, মেলা থেকে বহু এনে দে। ইংরেজি ক্লাস না করে ভর দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বসে বসে আড্ডা দিচ্ছে আরমান সহ তার ক্লাসের কয়েকজন বন্ধুরা মিলে। এই ইংরেজি ক্লাস না করার মূল কারণ ইংরেজি স্যার। এই স্যারের ক্লাস কখনোই ভালো লাগে না আয়মানের। ব্যাটা ক্লাসের পড়া রেখে আউট জ্ঞান বেশি দেয়। আয়মান ক্যান্টিনের বেঞ্চিতে বসে বন্ধুদের কাছে সিঙ্গেল জীবনের দুঃখ প্রকাশ করছে, যা তার গুনগুন করে গাওয়া গানের মধ্যে প্রকাশিত হচ্ছে। আয়মানের এক বন্ধু জিজ্ঞেস করল,
তুই একা কিভাবে? তোর তো গার্লফ্রেন্ডের অভাব নেই। মেয়েরা তো বহিক সৌন্দর্য দেখে হুমড়ি খেয়ে পড়ে, আর আমি নিজ থেকে কোনো মেয়েকে প্রপোজ করলেও পাত্তা দেয় না। শালা ফাটা কপাল আমার। সেখানে তুইতে অনেক লাকি, তাহলে ঢং করে স্যাড সং গাইছিস কেন? আয়মান বসা হতে উঠে দাঁড়ায়, ব্যাগটা বাম কাঁধে চাপিয়ে তাচ্ছিল্য হেসে জবাব দিল, ওইগুলো সব থার্ড ক্লাস মার্কা মেয়ে। আমার সৌন্দর্য দেখে না, আমার বাবার টাকা আছে বলে আমার পিছু পিছু ঘোরে। যদি কখনো শুনতে পারে আমার কিছু নেই, আমার বাবার কোনো সম্পত্তি আমি পাবো না, তখন আমার দিকে আর ফিরেও তাকাবে না। আমি যে এতগুলো মেয়েদের সাথে টাইম পাস করি, সেসব জানা সত্ত্বেও ওই মেয়েগুলো আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ভালো মেয়ে হলে এইসব শোনার পরেও কখনো আমার সাথে রিলেশনশিপে জড়াতো না। তোর কি মনে হয় ওই মেয়েগুলো শুধু আমার সাথে কথা বলে? না রে পাগল, তারা আমার মতো আরও অনেক ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে আছে। যদিও অনেক মেয়েদের সাথে আমি টাইম পাস করেছি, তবে এই পর্যন্ত কোনো মেয়ের হাতটাও স্পর্শ করে দেখিনি। জাস্ট সাময়িক আনন্দের জন্য ওদের সাথে কথা বলি, এর বেশি আর কিছু না। একটু থেমে লম্বা শ্বাস টেনে পুনরায় বলল, আমার হবু বউয়ের দেখা পাবো কবে জানি না, কবে সে আমার জীবনে আসবে সেটাও জানি না। তবে যেই মেয়ে আইমান শিকদারের বউ হবে তার মধ্যে অবশ্যই স্পেশাল কিছু থাকতে হবে। এমন কিছু যেটা বাকি মেয়েদের মধ্যে নেই, শুধু তার মধ্যেই থাকবে। এমন কিছু যার জন্য আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ব। সেই আসক্ততা এতটাই প্রবল হবে যে এরপর অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হব না। মেয়ে সুন্দরী না হলেও চলবে, শ্যামলা বর্ণের হলেও আমার কোনো সমস্যা নেই, বরং শ্যামলা বর্ণের মেয়েগুলো দেখতে ভীষণ মায়াবী হয়। বলেই পেছন ফিরে হাঁটা ধরল। উদ্দেশ্য আগুনের ফ্ল্যাটে যাওয়া। ভার্সিটির গেট পেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে সে। পর মুহূর্তেই মনে পড়ল আজকে তো গাড়ি আসবে না। যদিও আয়মান বেশিরভাগ সময় রিক্সা করে বাড়ি ফেরে, তবে মাঝে মাঝে বাড়ির গাড়ি করেও ভার্সিটি যাওয়া আসা করে। দুপুরের সময় বলে হয়তো গাড়ি চালানো পরিশ্রমী মানুষগুলো খাবার খেতে গিয়েছে। রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে, সেগুলোর মধ্যে কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে নেই, আবার কিছু সংখ্যক গাড়ির মালিক গাড়িতে চোখ বন্ধ করে চুপ করে বসে আছে। বিশেষ করে রিক্সা গাড়িগুলো সারিবদ্ধভাবে স্থির হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে। আয়মান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলো। বাসে চড়া আয়মান একদম পছন্দ করে না। এভাবে ধাক্কাধাক্কি করে বাসে চড়তে বিরক্ত লাগে তার। তাছাড়া বাসে অনেক মানুষের ভিড় থাকে, যা আয়মানের অসহ্য লাগে। নয়তো এত কষ্ট করে এই রৌদ্র উজ্জ্বল পিচ ঢালা রাস্তায় হাঁটতে হতো না, বাসে করেই চলে যেত। আয়মান হাঁটছে আর চারপাশে নজর বুলাচ্ছে। পাশ কাটিয়ে অনেক রিক্সাওয়ালাই চলে গিয়েছে, তবে সেই রিক্সা খালি ছিল না, যাত্রী ছিল রিক্সার মধ্যে। আয়মান হতাশ হয়ে হাঁটতে লাগলো। একটা না একটা খালি রিক্সা তো পাবেই। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আয়মান থেমে গেল। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাস্তার অপর প্রান্তে। লাঠিতে ভর দিয়ে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রোদে দাঁড়িয়ে থাকতে লোকটির কষ্ট হচ্ছে নিশ্চয়ই। হয়তো রাস্তা পার হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। ভর দুপুর হলেও রাস্তার মধ্যে গাড়ির আনাগোনা বেশ ভালোই দেখা যাচ্ছে। আয়মানের মায়া হলো, বড় ভাইয়ের মতো সেও পরোপকারী মানুষ। আয়মান চটজলদি রাস্তা পার হয়ে ওপারে গেল। বৃদ্ধর কাছে এসে হাসি মুখে দাঁড়িয়ে বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দাদু, আপনি নিশ্চয়ই রাস্তা পার হতে চাচ্ছেন কিন্তু পারছেন না। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। বৃদ্ধ লোকটি কিঞ্চিত ভাঙা চশমার আড়াল থেকে হালকা ঘোলাটে চোখে আয়মানের দিকে তাকালেন। বৃদ্ধ লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়েই আয়মান তাকে ধরে সাবধানে রাস্তা পার করে দিল। আয়মানের ঠোঁটে ফুটে ওঠে বিজয়ী হাসি। আয়মান জানে কারো উপকার করলে সেই ব্যক্তি উপকারী মানুষটির প্রশংসা করে পাবলিকের কাছে ভাইরাল করে দেয়। বৃদ্ধ লোকটিও নিশ্চয়ই এখন তার প্রশংসা করে তার মাথায় তুলে নাচাবেন। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। আয়মানের ভাবনার মাঝে বৃদ্ধ লোকটি ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, এই হতছাড়া, তুই আমাকে রাস্তার এপারে কেন এনেছিস? কত কষ্ট করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা লক্ষ্মী মেয়ে এসে আমাকে রাস্তা পার করে ওপারে নিয়ে গেছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথা টনটন করছে, আর তুই আমাকে আবার রাস্তার এপারে এনে দিয়েছিস। এখন আমাকে আবার রাস্তা পার হতে হবে, কিন্তু রাস্তার ওপারে এখানে কে নিয়ে যাবে শুনি? আমাকে এপারে কেন নিয়ে আসলে? আমি তোকে বলেছিলাম। আয়মান ভ্রু কুঁচকে বৃদ্ধ লোকটির দিকে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে গলায় জবাব দিল, এই জন্যই বলে লোকের কখনো ভালো করতে নেই। আপনি যখন রাস্তা পার হয়ে গেছিলেন তখন ওইখানে দাঁড়িয়েছিলেন কেন? নিজ গন্তব্যে প্রস্থান করতেন।
নিজের ঠোঁট কামড়ে দুষ্টু হেসে পুনরায় বলল, নাকি রাস্তায় সুন্দরী রমণীদের দেখার জন্য দাঁড়িয়েছিলেন? আরে লজ্জা পাবেন না, কিন্তু লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমরাই তো মানুষ, বাহ্যিকভাবে বুড়ো হলেও মন তো আর বুড়ো হয়ে যায় না, তাই না? তবে আফসোস একটাই, এখনকার মেয়েরা বয়স্ক সুগার ড্যাডি পছন্দ করে, আমার মতো নিষ্পাপ বাচ্চাদের চোখে দেখতে পায় না। সেই জন্যই বলতে ইচ্ছা করে, বইন তখন যৌবনে ঠাডা পড়বো। বৃদ্ধ লোকটি হাতে থাকা লাঠিটা দিয়ে আইমানের পেটে একটা গুঁতো মারল। তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, হতছাড়া বেয়াদব, তোর জন্য আমার কত সময় নষ্ট হলো। মেয়েটা হয়তো এখন আমাকেই খুঁজছে। আইমান ব্যঙ্গ করে বলে ওঠে, জানতাম, মেয়ে ঘটিত ব্যাপার। এই আইমান পুরনো খেলোয়াড়, বুঝছেন? তা মেয়েটাকে, তাকে ডাকেন, আমিও একটু দেখি। তরুণ ছেলেদের রেখে শেষে কিনা একজন বুড়ো লোকের প্রেমে পড়লো। ছ্যা। আইমান নিজের বক্তব্য শেষ করার পরপরই কেউ একজন পেছন থেকে আইমানের শার্টের কলার চেপে ধরল। মুহূর্তেই আইমানের চল শক্ত হয়ে ওঠে, হাতের আঙ্গুল উঠিয়ে শক্ত করে মুঠো করল। শিরায় শিরায় রক্ত টক বগিয়ে উঠছে, মুখে ফুটে উঠল তীব্র ক্ষোভ। তড়িৎ বেগে পেছন ফিরে আগন্তুক কে না দেখে বাম হাতের উল্টো পিঠ দিয়ে সজোরে থাপ্পড় বসালো তার গালে। কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখের মানুষটির দিকে। একটা মেয়ে গালে হাত দিয়ে ওদিকে ফিরে আছে। মেয়েটির খোলা চুল অর্ধেক মুখের সামনে এসে পড়েছে, যার জন্য মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। তার মানে ও কোনো মেয়েকে থাপ্পড় মেরেছে। অমনি আইমানের ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। কে এই মেয়ে? চেনা নেই জানা নেই। আইমানের কলার চেপে ধরার সাহস কোথা থেকে পেল? বেশ হয়েছে থাপ্পড় মেরেছে, মেয়েটা থাপ্পড় খাওয়ারই যোগ্য। কত বড় স্পর্ধা! আইমানের কলার চেপে ধরে। মেয়েটি গাল থেকে হাত নামিয়ে এদিক ওদিক নজর বুলিয়ে কিছু খুঁজছে। ওই তো একটু দূরে আধ ভাঙা একটি ইটের টুকরো দেখা যাচ্ছে। মেয়েটি চঞ্চল পায়ে হেঁটে গিয়ে ইটের টুকরোটা হাতে তুলে নিল, দ্রুত আগের জায়গায় ফিরে আসে। আইমান ভ্রু কুঁচকে শ্যামবর্ণের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটির কাজল কালো চোখে ফুটে উঠেছে রাগের আভাস, ঠোঁটে ফুটে উঠেছে প্রতিবাদ করা কঠিন বাক্য বলার রেশ। মেয়েটি আইমানকে কিছু বলার সুযোগ না দিয়ে হাতে থাকা ইটের ভাঙা অংশটি দিয়ে সজোরে মাথায় আঘাত করল। আইমান উচ্চতায় মেয়েটার থেকে বেশ ভালোই লম্বা, যার ফলস্বরূপ আঘাতটা গিয়ে লাগলো আইমানের কপালে। ইটের আঘাতে কপালের বাম দিকে কিছুটা থেতলে গিয়েছে। ইটের ক্ষুদ্র কণা কপালের চামড়া ভেদ করে ঢুকে গিয়েছে। মুহূর্তেই ফিনকি দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করলো। আইমান মৃদু আর্তনাদ করে এক হাতে কপাল চেপে ধরল। চেপে ধরা হাতটা তাজা রক্ত লাল হয়ে উঠল। রক্তের ধারা আইমানের হাত বেয়ে কনুইতে এসে জমা হচ্ছে, আর সেখান থেকে ফোঁটায় ফোঁটায় পিচ ঢালা উত্তপ্ত রাস্তার উপর পড়ছে। মেয়েটির সাইড ব্যাগ থেকে পানির বোতল বের করে বৃদ্ধ লোকটিকে দিয়ে একটা রিক্সা গাড়ি ডেকে নিয়ে বৃদ্ধকে রিক্সায় উঠিয়ে ভাড়া মিটিয়ে বৃদ্ধকে তার ঠিকানায় পাঠিয়ে দিল। আইমানের কাছে এসে তার গলায় প্যাঁচানো ওড়না থেকে কিছুটা অংশ ছিঁড়ে আইমানের কপাল পেঁচিয়ে বাড়তি অংশটুকু মাথার পেছনে নিয়ে শক্ত করে বেঁধে দিল। আরেকটা রিক্সা গাড়ি ডেকে এনে আইমানকে নিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো এক হসপিটালে। বাসায় আসার পর থেকে মোমের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তখন রাস্তার মধ্যে ঘটা ঘটনার জন্য না, এখন মন খারাপের কারণ মাস্টার মশাই। বাসায় ফেরার পর থেকে আগুন মোমকে ইগনোর করছে। এই যেমন ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে মোমকে বলেছে এখন আগুনের রুমে না থাকতে, আইমানের রুমে চলে যেতে। সেখানে মিনা ময়ূরীর সাথে সময় কাটাতে বলেছে। রেস্ট নিলে ওই রুম থেকেই নিতে বলেছে। মিনা ময়ূরীর কোনো অসুবিধা হচ্ছে না, বরং তারা খুব খুশি। ময়ূরীতেও বেশি খুশি, মোমের সাথে গল্প করতে পারবে। কতদিন একসাথে বসে আড্ডা দেওয়া হয় না। ময়ূরী মোমকে ভাবির থেকে বেশি নিজের ছোট বোন মনে করে। আইমানের রুমের বিছানাটা বেশ ভালোই বড়, আরামসে তাদের তিনজনের জন্য জায়গা হয়ে যাবে। যেহেতু তিনজনই মেয়ে, তাই চাপাচাপি করে শুয়ে পড়লো, কোনো সমস্যা নেই। মোম যেতে চায়নি, বলেছে সে আগুনকে কোনো ডিস্টার্ব করবে না, চুপটি করে বিছানায় শুয়ে থাকবে। কিন্তু আগুন মোমের কথা শোনেনি, ধমকে রুম থেকে বের করে দিয়েছে। আর তারপর থেকেই মোমের মন খারাপ। বাসায় ফিরে আগুন ব্যস্ত হয়ে পড়ল, কত কাজ বাকি। ডাক্তারের কাছে গিয়ে কত সময় নষ্ট হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে এসে রুমে বসে একটা ছোট্ট কাগজের মধ্যে কিছু লিখছে। লেখা হতেই সেটা ভাঁজ করে সাইডে রাখলো। ফোনটা হাতে নিয়ে আইমানের নাম্বারে কল করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার দিল, তবুও ফোন ধরছে না। আগুন সচরাচর কাউকে এতবার ফোন করে না, শুধু একটা কাজের জন্য আইমানকে বারবার ফোন করছে। আগুনের মেজাজ খারাপ হচ্ছে, রাগে জল শক্ত হয়ে উঠেছে।
আয়মানকে একটা কাজ দিয়েছিল। আয়মান যদি কাজটা করতে না পারে আগুনকে বলে দিত, আগুন সামলে নিত। একে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হতো। সারাক্ষণ দুষ্টুমি আর অন্যের পেছনে লাগা ছাড়া ওর যেন আর কোনো কাজই নেই। আগুন উঠে ড্রেসিং টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নিল। দরজায় ঠক ঠক শব্দ হতেই আগুন গিয়ে দরজা খুলে দিল। মোম দাঁড়িয়ে আছে, মোমের চোখ দুটো ফোলা ফোলা। আগুন ভ্রু কুঁচকে মোমকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। হাত ধরে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে নিজে পাশে বসলো। বুকের মধ্যে হাত গুজে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, রুমে আসতে নিষেধ করেছিলাম না, তবুও কেন এসছো? মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে, কিছু বলছে না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। ভ্রু উঁচিয়ে গমগমে গলায় জানতে চাইল, কিছু বলার না থাকলে শুধু শুধু এসছো কেন? যাও, চলে যাও। আগুনের কথায় মোমের চোখে পানি চলে এসেছে। এভাবে বলার কি আছে? মোম তো ইচ্ছে করে আসেনি, আসতে বাধ্য হয়েছে। আয়মানের রুমের বিছানার এক সাইডে হাত লেগে জগ থেকে পানি পড়ে ভিজে গিয়েছে। মিনা ময়ূরী কোনো রকম ম্যানেজ করে শুয়ে আছে, ভেজা জায়গাটা খালি, সেখানে তার মোমকে শুতে দিতে পারে না। তাই মিনা বলেছেন মোমকে আগুনের রুমে চলে যেতে। আগুন নিষেধ করায় মোম আসতে চায়নি, মিনা জোর করে পাঠিয়ে দিয়েছেন। মোম মুখ কালো করে বিছানা থেকে নেমে চলে যাওয়ার জন্য সামনে দিকে অগ্রসর হলো। দরজা খোলার আগে আগুন এসে হাত টেনে পুনরায় বিছানায় এনে বসিয়ে দিল। মোম হাত ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু আগুনের বলিষ্ঠ হাত মোমের কোমল হাতটা শক্ত করে ধরে আছে। হাত ছাড়তে না পেরে মোম ঢুকরে কেঁদে উঠল। আগুন হতভম্ব হয়ে গেল। মোমের কান্নার কারণ আগুনের বোধগম্য হলো না। তৎক্ষণাৎ মোমকে বুকে জড়িয়ে নিল। মোম আগুনের বুক থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। আগুনের বলিষ্ঠ হাত দুটো মোমকে মুক্তি দিল না। মোম আগুনের বুকের সঙ্গে মিশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়। মোমের কান্না কমে আসতেই আগুন শান্ত কণ্ঠে শুধালো, এখন কান্না করার কোনো কারণ দেখছি না। কান্না করার মতো কিছু হয়েছে কি? তাহলে শুধু শুধু কাঁদছো কেন? কান্না করার কারণটা কি জানতে পারি? ফুপিয়ে কান্না করার ফলে মোমের শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন আরও শক্ত করে মোমের ক্ষুদ্র শরীরটা নিজের সাথে জড়িয়ে রাখলো। কপাল কুঁচকে কিছু একটা ভেবে চওড়া গলায় বলে উঠল, তখন রুম থেকে চলে যেতে বলেছি বলে কাঁদছো? এতে কান্না করার কি আছে? মোম, আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে তোমাকে রুমে আসতে নিষেধ করেছিলাম। মোম নিজেকে সামলে কাঁদো কাঁদো মুখ করে অভিমানী কণ্ঠে বলে উঠল, দুপুরে খাওয়ার পর রুমে আসতে নিষেধ করে কাঁদছি না, বরং কিছুক্ষণ আগে এভাবে রুম থেকে চলে যেতে বলেছেন বলে কষ্ট পেয়েছি। এমনভাবে রুম থেকে বেরিয়ে যেতে বললেন, মনে হলো আমি এ বাসার আশ্রিতা। মানুষটা ছোট হতে পারি, হয়তো অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারি না, তাই বলে ডাকবেন না। আমার আত্মসম্মান নেই। আয়মান ভাইয়ের রুমে বিছানায় একাংশ পানি পড়ে ভিজে গিয়েছিল বলে মা আমাকে আপনার রুমে চলে আসতে বলেছেন। আমি আসতে চাইনি, আমি তো জানতাম আপনি কাজ করছিলেন, সেই জন্য তো আসতে চাইনি। মা এতবার বলায় ওনার কথা ফেলতে পারিনি। ভেবেছিলাম ড্রয়িং রুমে থেকে যাব, তবু আপনার রুমে এসে আপনাকে বিরক্ত করব না, কিন্তু মা আমাকে ড্রয়িং রুমে দেখলে খারাপ ভাবতেন, তাই আপনার রুমে চলে আসতে হলো। আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর থেকে বিষয়টা খেয়াল রাখবো। তবে আপনার কথা মোম কষ্ট পেয়েছে মাস্টার মশাই, মোমের বুকে ব্যথা করছে। বলতে বলতে মোমের চোখ দুটো আরও জলে টইটুম্বুর হয়ে গেল। আগুনের খারাপ লাগলো, এভাবে বলা উচিত হয়নি। মেয়েটার ক্ষুদ্র মস্তিষ্কে আগুনের কথার বাজে ইফেক্ট পড়েছে। এতটাই বাজে ইফেক্ট পড়েছে যে মেয়েটা নিজেকে আশ্রিতা ভেবে বসেছে। আগুন তো চাইলে কাজ করার জন্য নিজের ড্রয়িং রুমে বা বারান্দায় চলে যেতে পারতো। কি দরকার ছিল মোমকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তবে মোমের সরল স্বীকারোক্তি আগুনকে মুগ্ধ করেছে। অনেক বউরা তো ভেতরে ভেতরে অভিমান পুষে রেখে কত টাল বাহানা করে, সেই হিসেবে আগুনের বউটা তো চমৎকার। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমকে বুক থেকে সরিয়ে খসখসে দু হাতের অঞ্জলি পুটে মোমের মুখশ্রী তুলে নিল। বইয়ের কপালে দৃঢ়ভাবে নিচের ওষ্ঠ ছুঁয়ে দিল। মোম চোখ বন্ধ করে নিল। মুহূর্তেই অক্ষি কোটরে জমানো নোনা পানি গড়িয়ে পড়ল গালে। আগুন সেই পানি মুছে দিয়ে শীতল গলায় বলল, সরি মোম, মোমকে কষ্ট দেওয়ার জন্য মোমের মাস্টার মশাই এতগুলো সরি। আর কখনো এভাবে বলবো না। আমি তোমাকে কষ্ট দেওয়া তো দৌড়ে থাক, কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। মোম মায়া ভরা নয়নে তাকায় স্বামীর আদলে। লম্বা শ্বাস টানলো আগুন। মোমের চোখের দিকে চেয়ে পুনরায় কণ্ঠ খাদে নে রাশভারী গলায় বলল, আর বারবার আপনার রুম বলছে কেন?
বলবে আমাদের রুম, আমার যা কিছু আছে সব কিছুতে তোমার সমান অধিকার আছে। নিজেকে কখনো ছোট ভাববে না। মনে রেখো, তোমার মাস্টার মশাই সর্বদা তোমার সাথে আছে। আর মন খারাপ করো না, ঠিক আছে? মোম মাথা নিচু করে ব্যগ্র কণ্ঠে জবাব দিল। আচ্ছা। আগুন ভ্রু কুঁচকে চওড়া গলায় জানতে চাইল, সত্যি? আর মন খারাপ করবে না তো? মোম দুদিকে মাথা নেড়ে বোঝালো সে মন খারাপ করবে না। আগুন নিরেট স্বরে বলল, তাহলে একটু হাসো। মোম মুখ গোমড়া করে রাখলো। আগুন মোমের ঠোঁটে আঙুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, না হাসলে মনে করবো এখনো রাগ করে আছো। একটু হাসো না সকিনার মা। লাস্টের কথাটা আগুন সুর টেনে বলল। মোম ফিক করে হেসে ফেলল। মোমের হাসি দেখে আগুনের অধর কোণে হাসি ফুটে উঠল। আগুন প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। বইয়ের যে এত জ্বালা সেটা আগুন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিয়ে না করলে তো কখনো জানতেই পারতো না বোরা এত সিজ কাঁদনে হয়। আশানুর প্রায় ফোন করে আফিফা তাকে কিভাবে জ্বালিয়ে মারে সেসব আগুনকে বলতো। এতে আগুনের কোনো ভাবান্তর হতো না, কিন্তু এখন নিজের বউ কথায় কথায় কেঁদে ফেলায় আশানুরের কষ্টটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছে। ভাগ্যিস মোম আফিফার মতো তেড়ামি করে না, আগুনের সকল কথা মেনে চলে। মোম কত শান্ত শিষ্ট, নয়তো বদরাগে আগুনের সাথে 2 দিনও সংসার করতে পারতো না। মিনা ঠিকই বলেছেন, মোম ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। এই প্রথম বাবাকে মনে মনে ধন্যবাদ জানালো আগুন এত মিষ্টি একটা বউ এনে দেওয়ার জন্য। রাশেদের সাথে কোনো এক অজানা কারণে আগুনের বনিবনা হয় না। আগুন বিছানা থেকে উঠতে উঠতে মোমকে উদ্দেশ্য করে বলল, শোনো, এখন একটু ঘুমিয়ে নাও। বিকেলে ময়ূরীকে নিয়ে শপিং মলে চলে যাও। আয়মান থাকবে তোমাদের সাথে, সেজন্য কোনো অসুবিধা হবে না আশা করি। মোম চঞ্চল কণ্ঠে শুধালো, কেন যাব? শপিং মলে মানুষ কি করতে চায়? অবশ্যই শপিং করতে চায়, তাই না? মোম চনমনে কণ্ঠে বলল, কিন্তু আমার তো শপিং করার কোনো প্রয়োজন নেই, সব কিছুই আছে। আগুন বিরক্ত হলো, ধমকে উঠে বলল, হাজার থাক, তবু আমি যখন বলেছি তুমি শপিংয়ে যাবে মানে যাবে। কথার অবদ্ধতা আমি পছন্দ করি না। মোমের মুখটা চুপসে গেল। গোমরা মুখে জবাব দিল, ঠিক আছে, যাব। আপনি যাবেন না? না, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। কোথায় যাবেন? এত কথা বলছো কেন? যেটা বললাম সে কাজটা করো। আমার ঘুম আসছে না, আমি এখন ঘুমাবো না। ঘুম না আসলে চুপ করে শুয়ে থাকো। মোম ব্যগ্র গলায় বলে ওঠে, এখন শুতে ইচ্ছা করছে না, চলুন আমরা বসে বসে গল্প করি। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, আমার গল্প করার সময় নেই, বললাম না কাজ আছে। কথা কেন শুনছো না? মোম ঠোঁট উল্টে বলল, শুতে মন না চাইলে সেটা আমার দোষ নাকি? আচ্ছা, তাহলে তুমি বসে থাকো। আগুনের গাছাড়া ভাব মোমের পছন্দ হলো না। কিঞ্চিত রাগ নিয়ে বলল, দূর, আমি শপিং করতে যাব না। আগুন চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি এখন আমার কথা না শোনো, আমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাব। সারা রাতের মধ্যে একবার বাসায় ফিরবো না। আগুনের ঝাঁঝালো কথায় মোম আটকে উঠল। আগুন বাসা থেকে চলে যাবে এটা মোম কখনোই মানতে পারবে না। দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মোমের দিকে চেয়ে আগুন চক্ষু হাসলো। বউকে জব্দ করতে আগুন ভালোই পারে। কালকে মোম শপিং করতে না গেলে সারপ্রাইজটা দিবে কিভাবে? সেজন্য মোমকে শপিংয়ে পাঠানো অত্যন্ত জরুরি। হসপিটালের বেডে বসে আছে আয়মান। তার পাশে বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে অচেনা মেয়েটি। মেয়েটির বিরক্তির কারণ আয়মান। তাকে কপাল ফাটিয়ে হসপিটালে নিয়ে আসতে হয়েছে সেজন্য নয়, বরং কপালে ব্যান্ডেজ করা নিয়ে। মেয়েটি যখন আয়মানকে নিয়ে হসপিটালে পৌঁছায় তখন একজন নার্স এসে আয়মানের কপালে ব্যান্ডেজ করে দিতে চাইলে আয়মান জানায় সে নার্সের হাতে ব্যান্ডেজ করবে না। নার্স ভ্রু কুঁচকে জানতে চাইল তাহলে কার হাতে করবে? আয়মান জানায় যেই মেয়ে তার কপাল ফাটিয়েছে সেই মেয়ের হাতে ব্যান্ডেজ করবে। এরপর এতবার বলার পরও আয়মান নার্সের কথা শোনেনি। আয়মানের এক কথা, যে তার কপাল ফাটিয়েছে ব্যান্ডেজ সে তার হাতেই করবে। তারপর থেকেই মেয়েটির মুখে বিরক্তিকর আভাস ফুটে উঠেছে। নার্স অচেনা মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি এই ছেলের কপাল ফাটিয়েছো কেন? কি করেছে সে? বয়ফ্রেন্ড হয় নাকি তোমার? তোমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলেছে সেজন্য এই অবস্থা করেছো? মেয়েটি কপাল কুঁচকে তাকায় নার্সের দিকে। চওড়া গলায় জবাব দিল, কি যাতা বলছেন আপনি? বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমি তো এই ছেলেকে চিনিই না। আর রইল বাকি কপাল ফাটানো। এই ছেলেটা খুবই ভদ্র।
আমি আবার ভদ্র ছেলেদের প্রতি আমার অ্যালার্জি আছে। এত ভদ্র ছেলেদের আমি পছন্দ করি না, দেখলেই গা চটে। তাই এই ছেলের কপাল ফাটিয়েছি। নার্স অচেনা মেয়েটার দিকে চোখ দুটো বড় বড় করে তাকালো। ভদ্র ছেলেদের প্রতি অ্যালার্জি? নির্ঘাত এই মেয়ে পাবনা ফেরত পাগল, নয়তো এমন অদ্ভুত কথাবার্তা কেউ বলে? আর এই ছেলেটাও ভারী অদ্ভুত, যে তার কপাল ফাটালো তাকে কিছু না বলে উল্টো তার হাতে ব্যান্ডেজ করতে যাচ্ছে। দুটাই পাগল। নার্স তিরিক্ষি মেজাজ নিয়ে জানায়, সে যাই হোক, এই ছেলে তো তোমার হাত ছাড়া আর কারো হাতে ব্যান্ডেজ করবে না বলছে। এই নাও ফার্স্ট এড বক্স, এটাতে সব কিছু আছে। যেহেতু ক্ষতটা অতটা গভীর নয়, অল্প জায়গা নিয়ে থেতলেছে, তাই ইঞ্জেকশন দিতে হবে না। ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো 3 বেলা খেলেই হবে। আর ব্যান্ডেজ করে দ্রুত সিট খালি করে বিদায় হও। এক পেশেন্ট নিয়ে বসে থাকলে তো চলবে না, আমাদের আরও অনেক পেশেন্ট আছে, তাদের জন্য তো সিটের ব্যবস্থা করতে হবে নাকি? মেয়েটি ভাবলেশীন গলায় বলল, আমি একে ব্যান্ডেজ করে দিতে পারবো না, একে টাচ করতেও আমার রুচিতে বাঁধবে। এই পর্যায়ে আইমান ক্ষেপে উঠল, ঝাঁঝালো গলায় চেঁচিয়ে বলল, এই মেয়ে, এখন কিন্তু বেশি বেশি বলছো। তোমার কোন পাকা ধানে মই দিয়েছি আমি? হ্যাঁ, আমাকে টাচ করতে তোমার রুচিতে বাঁধবে, অথচ সারা রাস্তা আমার সাথে ঘেঁষে বসে আমাকে এক হাতে আগলে ধরে হসপিটালে নিয়ে আসলে, তখন রুচিতে বাঁধলো না? কার কপাল ফাটিয়েছো জানো? বিখ্যাত বিজনেসম্যান রাশেদ শিকদারের ছোট ছেলে আইমান শিকদারের। এই অপরাধে আমি চাইলে তোমাকে জেলের ঘানি টানাতে পারি। তখন তোমার টাচিং কথাগুলো কোথায় যায় আমিও দেখবো। এ কথায় মেয়েটির মুখ খানিকটা চুপসে গেল। জেলখানায় গেলে বাবা ভীষণ কষ্ট পাবে, হয়তোবা রাগও করবে। তার থেকে বরং এই উটকো ঝামেলাটাকে কপালে ব্যান্ডেজ করে দিয়ে বিদায় করে দেওয়াই ভালো। সেটাই ভালো হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আয়মানের কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে অচেনা মেয়েটি। আয়মান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির শ্যামলাটে মুখশ্রীর দিকে। মেয়েটির নজর আয়মানের থেতলে যাওয়া কপালে। এই মেয়ে যা ধানি লঙ্কা, কিছু জিজ্ঞেস করলে বলবে না, সেটা আয়মান খুব ভালো করে বুঝতে পারছে। মুহূর্তেই মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি খেলে গেল। খানিকটা গলা খাকারি দিয়ে ব্যগ্র গলায় শুধালো, বাবুর আম্মু, তোমার বাসা কোথায়? মেয়েটি ভ্যাবা চাকা খেয়ে গেল, আশেপাশে নজর বোলালো। না, এই রুমে ও ছাড়া আর কোনো মেয়ে নেই। নার্স ওষুধ লিখে আরও কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছে। তাহলে কি কথাটা ওকে উদ্দেশ্য করে বলল? ভ্রু কুচকে তাকায় আয়মানের দিকে, নাক ফুলিয়ে চওড়া গলায় বলে ওঠে, এই কাকে বাবুর আম্মু বলছেন? আমাকে? আপাতত তুমি ছাড়া এখানে তো কেউ নেই। আপনার কি মাথায় আগে থেকে সমস্যা, নাকি আমি মাথায় আঘাত করার পর সৃষ্টি হয়েছে? আয়মান তাচ্ছিল গলায় বলল, আগে আমি একদম ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আর ঠিক থাকতে পারছি না বাবুর আম্মু। তখন থেকে কি বাবুর আম্মু বলছেন? আমার তো এখনো বিয়েই হয়নি, বাবু আসবে কোথা থেকে? হ্যাঁ, আয়মান দুষ্টু হেসে বলল, তুমি চাইলে খুব শীঘ্রই আমাদের বাবু চলে আসবে, শুধু বলো তুমি রাজি কিনা। আপনার সাথে সব ফালতু কথা বলার সময় আমার নেই। ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে যান। আয়মান গোমরা মুখে উত্তর দিল, যা, এত তাড়াতাড়ি ব্যান্ডেজ করা হয়ে গেল? ব্যাপার না, চলো আমরা একসাথে বসে কিছুক্ষণ কথা বলি। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নাই। বলেই রুম থেকে চলে যেতে উদ্যত হতেই আয়মান মেয়েটির হাত টেনে ধরল। মেয়েটির ভ্রু কুচকে তাকায়, চেঁচিয়ে বলে ওঠে, আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন হাত। আয়মান বেড থেকে নেমে বাঁকা হেসে বলল, রাশেদ শিকদারের ছোট ছেলে আইমান শিকদারকে ভরা রাস্তায় জনসম্মুখে মারার চেষ্টা করেছে এক যুবতী মেয়ে। আল্লাহের অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আইমান শিকদারের ভাষ্যমতে সেই মেয়েটিকে উপকার করায় মেয়েটি কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করতে চেয়েছে। পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে রাশেদ শিকদারের ছেলে। এই হলো মেয়েটির ছবি। কেউ এই মেয়েটিকে চিনে থাকলে দ্রুত পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ রইল। একবার ভাবো, এতক্ষণ আমি যা যা বললাম এইটা যদি কালকের নিউজে দেখানো হয় তাহলে কেমন হবে? মেয়েটি ভরকে গেল, বার কয়েক পলক ঝাপটালো। এই ছেলের মতিগতি ঠিক লাগছে না। শুকনো ঢোক গিলল, ভয়টা লুকিয়ে বেশ দাম্ভিক সহিত বলে ওঠে, এমন কিছুই হবে না, কারণ আমি তো আপনাকে মারতে চাইনি। আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন বলে আমিও আপনাকে পাল্টা আঘাত করেছি। মারতে চেয়েছো কি চাওনি সেটা তো আর পাবলিক জানে না। পাবলিক তো সেটাই জানবে যেটা আমি তাদেরকে জানাবো। আজকাল টাকাই কথা বলে, বুঝছো? আর তোমাকে থাপ্পড় মেরেছিলাম তুমি আমার শার্টের কলার চেপে ধরেছিলে বলে। কেন ধরেছিলে?
মেয়েটি বুঝতে পারছে এই ছেলের বাবার অনেক ক্ষমতা, এর সাথে বেশি কথা না বাড়ানোই ভালো। মৃদু গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি একজন চাঁদাবাজ। হোয়াট? হুম। আয়মান অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সম্মুখের মেয়েটির দিকে। গমগমে আওয়াজে জিজ্ঞেস করলো, এরকম ভাবছো কেন? আমাকে কি দেখতে তোমার চাঁদাবাজ মনে হয়? মেয়েটি ভাবলেশীন গলায় জবাব দিল, না, তবে এখন অনেক মানুষ ভদ্রতার মুখোশ পরে চাঁদাবাজি করে, তো তাই আর কি। আয়মান ঠোঁট কামড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভুল যখন করেছো তখন এর দামও তোমাকেই দিতে হবে। মানে? আয়মান মেয়েটির মুখের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলল, মানে এখন আমি যা বলবো তোমাকে সেটা শুনতে হবে, যদি না শোনো। যদি না শুনি? আয়মান শটান হয়ে দাঁড়ালো, রাশভারী গলায় বলল, না শুনলে একটু আগে যেটা বলেছে সেটা কাগজের মাধ্যমে দেখাবো। মেয়েটি তর্জনী উছিয়ে গমগমে গলায় জবাব দিল। দেখুন। আয়মান কথা কেড়ে নিয়ে মুচকি হেসে বলল, দেখাও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো এখনো কিছু দেখোইনি, আমার কথা না শুনলে সেটাও খুব শীঘ্রই দেখতে পাবে। মেয়েটি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বলুন কি করতে হবে আমাকে। সো সুইট। এখন যা যা জিজ্ঞেস করব সব কিছুর সঠিক উত্তর দিবে এবং আমাকে বাসায় পৌঁছে দিয়ে তবেই তুমি নিজের বাড়িতে যাবে। এখন তো আপনি ঠিক আছেন। ভুল, আমি ঠিক নেই। একা একা বাসায় যেতে পারবো না, মাথা ঘুরে যদি পড়ে গিয়ে আবার ব্যথা পাই তখন। তাই তোমাকেও সাথে যেতে হবে, তাছাড়া তোমারও বাসাটা চেনা হয়ে যাবে। তবে আপাতত ভাসুরের বাসাটাই চিনে রেখো। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, কি বললেন? ভাসুর? এখানে আবার ভাসুর আসলো কোথা থেকে? আয়মান মেকি হেসে জবাব দিল, কিচ্ছু বলিনি। আচ্ছা তোমার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়ো? বলবো না। বলতে তো হবে, মনে আছে তো? আমার কথা না শুনলে। মেয়েটি বিরক্তি নিয়ে বলে, আনিকা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সামনেই এক্সাম দিব, আর বাসার ঠিকানা বলবো না। আয়মান ঠোঁট কামড়ে হাসে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, যতটুকু বলেছ এনাফ। বাসার ঠিকানা বলতে হবে না, আমি নিজে খুঁজে নিতে পারবো। আপনি কেন আমাদের বাসা খুঁজবেন? সেইটা এখন তোমার না জানলেও চলবে, দেরি হচ্ছে, চলো। অনামিকার সামনের দিকে হনহনিয়ে হাঁটা ধরল। আয়মান ফের পিছু ডাকলো, চল শক্ত করে তাকায় সে। আয়মান মিটিমিটি হেসে ব্যগ্র গলায় বলল, একা হাঁটতে কষ্ট হচ্ছে, তোমার সাপোর্ট দরকার। আনিকা দীর্ঘশ্বাস ছাড়লো, না চাইতো আয়মানের এক বাহু আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। আয়মান বাহু ছাড়িয়ে আনিকার কাঁধ জড়িয়ে ধরল। আনিকা কটমট করে তাকাতেই আয়মান জানায়, এইভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। আর জাস্ট বাহু আঁকড়ে ধরায় ঠিক মতো হাঁটতে পারছিলাম না, এখন একদম পারফেক্ট। আয়মান বাসায় পৌঁছে আনিকাকে বিদায় দেওয়ার সময়ও মেয়েটাকে জ্বালাতে ভুলল না। আয়মানের কপালে ব্যান্ডেজ দেখে মিনা অস্থির হয়ে পড়লেন। আয়মান মাকে শান্ত করে বলল, হাঁটতে গিয়ে পিচ ঢালা রাস্তায় হোঁচট খেয়ে পড়ে কপালে কিছুটা ব্যথা পেয়েছে, এখন সে ঠিক আছে। মিনা নিজ হাতে ছেলেকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। আয়মান চলে গেলে ভাইয়ের সাথে কথা বলতে। আগুন ভেবেছিল আয়মানকে কিছু কড়া কথা শুনিয়ে দেবে, কিন্তু আয়মানের কপালে ব্যান্ডেজ দেখে আর রাগারাগি করলো না। আয়মান আগুনের রুমে এসে দেখে দরজা খোলাই আছে, তবুও একবার টোকা দিয়ে মৃদুস্বরে ডেকে উঠল, ব্রো ভেতরে আসবো? আগুন গমগমে গলায় জবাব দিল। আয়মান হক চুকিয়ে যায়, লেট করেছে বলে হয়তো ভাই রাগ করেছে। সাফাই দেওয়ার প্রস্তুতি নিতেই আগুন রুম থেকে বেরিয়ে দরজা আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে আয়, মম ঘুমাচ্ছে, রুমে কথা বললে ওর ঘুমের ব্যাঘাত করবে। আয়মান চলল ভাইয়ের পিছু পিছু। আগুন ড্রয়িং রুমে এসে থামলো, সোফায় বেশ আয়েশ করে বসলো। আয়মানকেও ইশারায় বসতে বলল। আয়মান বসলো। আগুন ভারীক্ষী গলায় জানতে চাইলো, যে কাজটা করতে বলেছিলাম করেছিস? তুমি চিন্তা করো না, ঠিক সময় এসে পড়বে। তবুও তুমি একবার চাইলে রিসিভ করতে যেতে পারো। তোর কপাল ফাটলো কিভাবে? আয়মান থমথমে খায়, স্মিত হেসে জবাব দিল, তখন তো বললাম হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রাশভারী কণ্ঠে শুধালো, তুই শুধু হোঁচটই খাস? হোঁচট খেয়ে ট্রেনে পড়ে যাস, রাস্তায় পড়ে যাস, মেয়েরাও তো এত বড় হোঁচট খায় না, তুই ছেলে হয়ে যত বড় হোঁচট খাস। আয়মানের মুখটা চুপসে গেল, কিছুটা অপমানিত বোধ করলো। ভাই ওই পারে একমাত্র ওর রাস্তা ক্লিয়ার করে দিতে,
তাই আর আগুনের দিকে কিছু লুকালো না। লুকানোর কি আছে, আজ না হোক কাল আগুনকে তো জানাতেই হতো। আয়মান গড়গড় করে রাস্তায় আনিকার সাথে কিভাবে দেখা হয়েছে, কিভাবে কপালে আঘাত পেল, হসপিটালে যাওয়া, তারপর আনিকার সাথে বাসায় আসা পর্যন্ত সবকিছুই খুলে বলল, কিছুই লুকায়নি। আগুন মনোযোগ দিয়ে সবটা শুনলো। আয়মান নিষ্পাপ মুখ করে ভাইয়ের নিকট আবেদন জানায়, ব্রো, আই রিয়েলি লাইক হার, আই থিঙ্ক আই লাভ হার। আয়মান ভ্রুকুচকে চওড়া গলায় বলল, পছন্দ করেছিস মানলাম, কিন্তু আজকেই তো দেখা হলো, এই তো ঘন্টাখানেক হবে, এর মধ্যে ভালোবেসে ফেললি? আয়মান ঠোঁট উল্টে বলল, তোমার হয়তো অনেক সময় লাগতে পারে, আমার না। তুমি তো একটা নিরামিষ, নয়তো তোমাদের বিয়ের 9 মাস পেরিয়ে গেল, অথচ এখনো চাচু ডাকটা শুনতে পারলাম না। আমাকে একবার বিয়ে করিয়ে দেখো, তোমার আগে যদি বাবা না হতে পারছি তখন বলো। আগুন ধমকে বলে উঠল, লাগাম টেনে কথা বল আয়মান, বড় ভাইকে এসব কথা বলতে লজ্জা করে না? আয়মান ভাবলিসীন কণ্ঠে বলে, লজ্জা লাগবে কেন? ছেলেদের লজ্জা থাকতে নেই, এতে নিজেরই ক্ষতি। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার সামনে থেকে চলে যা। আয়মান বুঝতে পারলো আগুন রেগে যাচ্ছে, কিন্তু ভাই রেগে গেলে তো মহা মুশকিল, দেখা যাবে তার শখের আনিকা হাতছাড়া হয়ে গেল। তাই নত মস্তিষ্কে মাসুম চোখে তাকিয়ে নরম গলায় বলল, আচ্ছা আর বলবো না, তবুও রাগ করো না, আমি তো তোমার ওই কাজটা করে দিয়েছি বলো। আবার বিকেলে ভাবিকে নিয়ে শপিং মলেও যেতে হবে। ভেবো না, আঘাতের ছুতো দিয়ে বাসায় বসে রেস্ট নিব, ব্যথার মেডিসিন খেয়েছি, আমি এখন একদম ঠিক আছি, শপিংয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না। আগুন নিশ্চুপ রইল। আয়মান আমতা আমতা করে বলল, বলছিলাম কি, তোমার এই সারপ্রাইজ প্ল্যানিংটা মিটে গেলে আনিকার ফ্যামিলির সাথে কথা বলে আমার একটা ব্যবস্থা করে দিও প্লিজ। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আয়মান তড়িৎ গতিতে পুনরায় বলে ওঠে, আরে না, এক্ষুনি বিয়ে করতে চাচ্ছি না, আপাতত জাস্ট এঙ্গেজমেন্টটা করিয়ে দিলেই হবে। আগুন এবার সিরিয়াস হয়ে জানতে চাইল, মেয়েটা জানে তুই তাকে পছন্দ করিস? না। মেয়েটাকে তোকে পছন্দ করে? আরে না, ও তো আমাকে সহ্যই করতে পারে না, পছন্দ তো দূরে। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটা তোকে পছন্দ করে না, আর তুই তাকে পছন্দ করিস সেটাও জানে না, তাহলে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট কিভাবে হবে? মেয়েটা যদি রাজি না থাকে তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কখনোই তোদের এঙ্গেজমেন্ট করাবো না। আয়মান একটু ভেবে বলল, আনিকা যদি রাজি থাকে তখন তো আর কোনো সমস্যাই থাকবে না, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, আনিকাকে রাজি করানোর দায়িত্ব আমার। ও রাজি হয়ে গেলে তুমি ওর ফ্যামিলির সাথে কথা বলবে, ওকে? দেখা যাক, আগে রাজি তো করা, পরেরটা পরে ভেবে দেখা যাবে। আগুন উঠে দাঁড়ায়, ত্রস্ত পায়ে প্রস্থান করলো নিজের রুমের দিকে। দরজা আটকে বিছানায় আসে। এখনো বেশ কিছু কাজ বাকি আছে, আশা করা যায় বিকেলের মধ্যেই সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন একটু রেস্ট নেওয়া যাক। মোম ওপাশে ফিরে শুয়ে আছে। আগুন ভ্রু কুঁচকে তাকায়, বিড়বিড় করে বলে, ঘুম পাগলি বলে ঘুম আসছে না, তাহলে এখন কে ঘুমাচ্ছে? নয়তো কে? আমার বউ? ও হ্যাঁ, সকিনার মা। না না, আমার হবু বাবুর আম্মু। আগুন নিজের বোকা বোকা কথায় নিজে কিঞ্চিত মুচকি হাসলো। নিজের বালিশ মোমের বালিশের সাথে মিলিয়ে মোমের শরীর ঘেঁষে শুয়ে পড়ল। পেছন থেকে মোমকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে। এভাবে কিছু মুহূর্ত কাটার পর আগুন ঝুঁকে নিজের মুখটা মোমের মুখের কাছে আনলো। মোমের কোনো হেলদোল নেই, সে আরামসে ঘুমাচ্ছে। মোমের মুখের সামনে আসা কিছু বেহায়া চুলগুলো আঙ্গুল দিয়ে কানের পিঠে গুজে দিল। এই চুলগুলোর প্রতি আগুনের ভীষণ হিংসা হচ্ছে। এই কোমল নরম মুখে কেবল আগুনের ওষ্ঠের বিচরণ ঘটবে, আর কারো আধিপত্য বিস্তার আগুন সহ্য করতে পারবে না, সেটা চুল হলেও না। এই বেহায়া চুলগুলো উড়ে এসে আগুনের বইয়ের মুখে কি সুন্দর তাদের জায়গা করে নিচ্ছে। এতে আগুন চরম বিরক্ত। ভারীকে নিঃশ্বাস ছেড়ে উত্তপ্ত নরম ওষ্ঠপুট ছুঁয়ে দিল মোমের মসৃণ গালে। গাঢ় করে একটা চুমু খেয়ে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নিল। মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিয়ের পর তো তোমাকে নিজে থেকে কিছুই দেয়নি আমার কোমলমতি, এখন যে সারপ্রাইজগুলো দিব আশা করি পুষে যাবে। যদিও মানুষের চাহিদা শেষ নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার সকল চাহিদা পূরণ করার। তবে এই সুখের পাশাপাশি তোমার কপালে দুঃখ আছে, তুমি তৈরি থেকো।
বলেই মোমকে বুকের সঙ্গে মিশিয়ে শুয়ে পড়ল। মানুষের জীবনে একটি কঠিন চক্র, এই চক্র মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ হবার নয়। এই কঠিন চক্রের বেড়াজাল থেকেই প্রতি মুহূর্তেই লড়াই করে বাঁচতে হয়, টিকে থাকতে হয় এই সাময়িক সময়ের জন্য আসা পৃথিবীতে। এই মানুষগুলো ঘুমানোর আগে কত শত স্বপ্ন বনে, সেথায় থাকে কত আকাঙ্ক্ষা, অথচ কখনো কখনো ঘুম ভাঙলে সেই সোনালি স্বপ্নগুলো কালো অন্ধকারে ঢেকে সেখানে প্রতিস্থাপন হয় কত শত বিষাদের ছায়া। বিকেলের মধ্যভাগ শেষে সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি, তবুও যেদি সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ভ্যাপসা গরমে অতিষ্ঠ করে তুলেছে ধরণী, নেই কোনো হিমশীতল বাতাস, থেমে থেমে ধুলোবালি নিশ্চিত্তে উড়ে বেড়াচ্ছে। সেই সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড পরিবেশকে করে তুলেছে আরও অসহনীয়। এইরকম পরিবেশে কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মোমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পথে রাস্তায় জ্যামে আটকা পড়েছে তারা। সাথে আছে আয়মান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। এই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা, কারণ গাড়িটা আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই। সে নিজের গাড়ি নিজেই চালায়। আয়মানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ বলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আয়মান সামনের সিটে বসেছে, পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিটে মাথা হেলিয়ে ঝিমাচ্ছে। এসি যুক্ত বিলাসবহুল গাড়ি বলে বাইরের আবহাওয়া উপলব্ধি করতে পারছে না, নয়তো বুঝতে পারতো খেটে খাওয়া মানুষদের কত কষ্ট, বুঝতে পারতো তাদের শরীরের আঘাতের চিহ্নগুলোর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আয়মান ড্রাইভারের সাহায্যে শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলো। দরজায় কলিং বেল চাপ দিতেই কেউ একজন দরজা খুলে দিল। মোম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎকাল। পর মুহূর্তেই ঝড়ের গতিতে হামলে পড়ল তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল, ক্ষীণস্বরে ডেকে ওঠে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।